বাংলাদেশে 90 দিনের মধ্যে নির্বাচনে ভারতের হস্তক্ষেপ চাইলেন হাসিনা পুত্র জয়। কি করবে দিল্লি? ক্ষোভ প্রতিবাদে উত্তাল গোটা ভারত। দোষীদের বাঁচানোর অভিযোগ, বন্ধ হাজারো হাসপাতাল। ইসরায়েলে হামলার হুমকি ইরানের, তেল আবিবকে বিপুল পরিমাণ অস্ত্র দেবে আমেরিকা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বাংলাদেশে 90 দিনের মধ্যে নির্বাচন নিশ্চিত করা সহ অরাজকতা বন্ধ ও সংবিধান সমুন্নত রাখতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। 14 আগস্ট ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশে অভ্যন্তরীণ ইস্যুতে দিল্লির হস্তক্ষেপ চান তিনি। এছাড়াও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত রয়েছে বলেও মন্তব্য করেন জয়। ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। এবার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ চাইলেন জয়। শুধু তাই না, দেশের অরাজকতা বন্ধে এবং 90 দিনের মধ্যে নির্বাচন দিতে ভারতের প্রতি অনুরোধও করেন তিনি। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে নিজের ফেসবুক পেজ ও বিদেশি বেশ কিছু গণমাধ্যমে এক দিন এক রকম বক্তব্য দিয়ে আসছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে একটি সাক্ষাৎকারে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জয় বলেন, শুরু থেকেই সরকারের আন্দোলনকারীদের পক্ষ নিয়ে কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল। তিনি স্বীকার করেন যে বাংলাদেশের ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে তাদের অনেক ভুল ছিল। তিনি আরও বলেন, এই আন্দোলন সহিংস হয়ে ওঠার পিছনে রয়েছে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার হাত। বাসাকে পুড়িয়ে ফেলায়, সেই বাসা যেখানে বঙ্গবন্ধুকে হত্যা। তিনি বলেন, আমি বিশ্বাস করি যে একটি বিদেশি গোয়েন্দা সংস্থা এই আন্দোলনের পিছনে ছিল, কারণ 15 জুলাই থেকে অনেক আন্দোলনকারীর হাতে আগ্নেয়াস্ত্র ছিল। 15 বছরে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আমরা সফল ছিলাম, তাই বাংলাদেশে আগ্নেয়াস্ত্র খুঁজে পাওয়াটা খুবই কঠিন। একমাত্র কোনো বিদেশি সংস্থাই এই অস্ত্র পাচার ও সরবরাহ করতে পারে। 5 আগস্ট তার মায়ের দেশ ছাড়ার ব্যাপারে জয় বলেন, তার মায়ের দেশ ছাড়ার কোনো পরিকল্পনা ছিল না। তিনি চেয়েছিলেন পদত্যাগ করতে এবং জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতে। এমনকি তিনি সেই ভাষণের খসড়াও তৈরি করে রেখেছিলেন। তিনি যখন সেই ভাষণ রেকর্ড করতে যাবেন, তখন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলেন একদমই সময় নেই, তাকে এখনই বের হতে হবে। জয় বলেন, বিশেষ নিরাপত্তা বাহিনী তার জন্য একটি হেলিকপ্টার প্রস্তুত রেখেছিলেন, কিন্তু তিনি কোনোভাবেই দেশ ছাড়তে রাজি ছিলেন না। পরে তার বোন শেখ রেহানা ও জয় মিলে তাকে বোঝান যে তিনি যদি দেশ ত্যাগ না করেন তাহলে আরও প্রাণ ঝরবে এবং এর দায় তার উপরই চাপানো হবে। তাছাড়া তারা যদি শেখ হাসিনাকে ধরে ফেলে তাহলে হয়তো হত্যাও করে ফেলতে পারে। এরপরই তিনি দেশ ছাড়তে রাজি হন। ইন্টারভিউর শেষে জয়কে প্রশ্ন করা হয় ভারতের প্রতি তার কিছু বলার আছে কিনা। উত্তরে জয় নয়াদিল্লির নেতৃত্বে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার আহ্বান জানান। তিনি বলেন, আমি আশা করি ভারত নিশ্চিত করবে যেন 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়, অরাজকতা বন্ধ হয় এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হয়। যদি ভারতের পক্ষ থেকে সেটা নিশ্চিত করা হয়, আমি এখনও নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব, কারণ আমরা এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এর আগে এক লিখিত বিবৃতিতে জুলাইয়ের গণ আন্দোলনে চালানো নাশকতার বিচার চাইলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুত্র সজীব ওয়াজেদ জয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এক্স হ্যান্ডেলে প্রকাশ করা হয় এই বিবৃতি। গেল 5 আগস্ট বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর এই প্রথম দেয়া বিবৃতিতে শেখ হাসিনা বরাবরের মতো স্বজন হারানোর ইতিহাস শুনিয়ে মন গলানোর চেষ্টা করেন। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার তীব্র আন্দোলনে গতি হারান এক সময়ের প্রতাপশালী নেত্রী শেখ হাসিনা। পালিয়ে আশ্রয় নেন প্রতিবেশী রাষ্ট্র ভারতে। দেশ ছাড়ার জন্য পেয়েছিলেন ঘণ্টাখানেকেরও কম সময়। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাইলেও তাকে দেয়া হয়নি সেই সুযোগ। এতদিন নীরব থাকার পর অবশেষে সামনে এলো তার লিখিত বক্তব্য। জুলাইয়ের রক্তঝরা অভ্যুত্থানে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের দায় নেননি তিনি, চাননি কোনোরকম ক্ষমা, বরং সন্ত্রাসীদের উপর চাপালেন নাশকতার দায়ভার। স্বৈরাচারী হাসিনার কুমিরের কান্নায় কমবে কি দেশবাসীর স্বজন হারানোর বেদনা?
সরকার পতনের পর করুণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ। গ্রেপ্তার হচ্ছেন পার্টির সব রাঘব বোয়ালরা। বাতিল হয়েছে 15ই আগস্টের সাধারণ ছুটি। হাসিনাকে অনুসরণ করে পালাচ্ছেন নেতাকর্মীরাও। এমন পরিস্থিতিতে 13ই আগস্ট মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের মাধ্যমে বিশেষ বার্তা দিলেন শেখ হাসিনা। জয়ের ভেরিফাইড ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডেল থেকে প্রকাশিত বক্তব্যের শেষে লেখা ছিল শেখ হাসিনার নাম। দেশ ছাড়ার পর দেয়া প্রথম বিবৃতিতে আওয়ামী লীগ নেত্রী জানান, আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও নাশকতার তদন্ত চান তিনি। সেই সাথে দাবি করেন সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার। অথচ বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। পুলিশ, বিজিবি ও ছাত্র নামধারী হেলমেট বাহিনী ব্যবহার করে তার ইশারায় হয়েছে নির্বিচার হামলা। রাজপথে চালানো হয়েছে মারণঘাতী গুলি। আটক করা হয়েছে হাসিনা বিরোধী হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ জনতাকে। ছেলে ওয়াজেদ জয়ের মাধ্যমে দেয়া বক্তব্যে সন্ত্রাসী আগ্রাসনের শিকার হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শোক জানান হাসিনা। নিহতদের আত্মার শান্তিও কামনা করেন তিনি। স্বজনহারা বেদনা নিয়ে তিনি বেঁচে আছেন। অসংখ্যবার বলা এই কথা আবারও বলে নিজেকে ভিকটিম প্রমাণের চেষ্টা করেন সদ্য পদ হারানো এই নেত্রী। 1975 সালে মুজিব পরিবারকে হত্যার স্মরণে 15ই আগস্ট জাতীয় শোক দিবস ঘোষণা করেছিল আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার পতন ও দেশ থেকে পালানোর প্রেক্ষাপটে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। শিক্ষার্থী ও রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এর বিপরীতে দেশবাসীর প্রতি জাতীয় শোক দিবস পালনের বার্তা দিয়েছেন 76 বছর বয়সী নেত্রী। চরম অবমাননা করা হয়েছে পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি। লিখিত বার্তায় এমন মন্তব্য করেন শেখ হাসিনা। ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনকে সব ইতিহাসসহ পুড়িয়ে ছাই করে দেয়া হয়েছে। স্মৃতি জাদুঘরটি ছিল শেখ পরিবারের বেঁচে থাকার অবলম্বন। 15ই আগস্ট ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনে ফুলের মালা দেয়া ও দোয়া মোনাজাতের মাধ্যমে শোক দিবস পালনের আহ্বানও জানান হাসিনা। দেশ ছেড়ে পালানোর পর থেকে ভারতের আধাসামরিক বাহিনীর আশ্রয়ে আছেন শেখ হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে হাসিনা পুত্র জয়ের বেশ কিছু ভিডিও বার্তা দেখা গেলেও পাওয়া যায়নি হাসিনার সরাসরি কোনো বক্তব্য। এর মাঝে সাবেক প্রধানমন্ত্রীর নামে অসমর্থিত সূত্রে বের হয়েছে নানা উড়ু খবর। সজীব ওয়াজেদ জয়ের অ্যাকাউন্টে প্রকাশিত বক্তব্য সত্যিই শেখ হাসিনার কিনা সেটা নিয়ে আছে দ্বিধাদ্বন্দ্ব ও সন্দেহের অবকাশ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করার বিষয়টিকে হাস্যকর ও সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র ভেদান্ত প্যাটেল। ছাত্র জনতার আন্দোলনে ইন্ধন দিয়ে শেখ হাসিনার পতনে মার্কিন ভূমিকার অভিযোগ নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ভেদান্ত প্যাটেল বলেন, এটা হাস্যকর। গুজবের দিকে ইঙ্গিত করে তিনি জানান, ডিজিটাল ব্যবস্থাপনায় তথ্যের সত্যতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই এর পেছনে যুক্তরাষ্ট্রের ইন্ধনের অভিযোগ তুলে আসছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে আমেরিকা জড়িত ছিল এমন ধারণা একেবারেই মিথ্যা। আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তিকর তথ্য দেখেছি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সঠিক তথ্য জোরদার করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিবাদ বিক্ষোভে ফুঁসে উঠেছে গোটা ভারত। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় ক্ষোভের আগুনে জ্বলছে ভারতের বিভিন্ন রাজ্য। এসব রাজ্যের হাজারো হাসপাতালে চলছে কনিষ্ঠ ও আবাসিক চিকিৎসকদের কর্মবিরতি। ফলে চরম বিপাকে পড়েছে রোগীরা। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। এবার প্রতিবাদের ঝড়ে উত্তাল গোটা ভারত। ভারতের কলকাতার এক হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রতিবাদে উত্তাল পুরো দেশ। বিক্ষোভের পাশাপাশি কর্মবিরতি পালন করছেন দেশটির চিকিৎসকরা। ফলে বিপর্যস্ত দেশটির চিকিৎসা সেবা। কলকাতার একটি প্রথম সারির মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় একজন তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গোটা ভারত।
31 বছর বয়সী ওই তরুণীর দেহের ময়নাতদন্তে চরম লাঞ্ছনার প্রমাণ মিলেছে, কিন্তু কর্তৃপক্ষ গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। এই অভিযোগ ওঠার পর সমাজের সর্বস্তরের মানুষ রীতিমতো ফুঁসে উঠেছে। নিহত তরুণী ছিলেন কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক। কলকাতার কাছে শহরতলি সোদপুর এলাকার একটি অতি সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলেন তিনি। ঘটনার দিন 36 ঘন্টার অনকল ডিউটিতে ছিলেন তরুণী সেই চিকিৎসক। পরদিন সকালে জুনিয়র সহকর্মীরা ওই হলের ভেতরেই তার মরদেহ পড়ে থাকতে দেখেন। এমন ঘটনা একদমই মেনে নিতে পারছেন না ভারতের মেডিকেল স্টুডেন্টরা। প্রতিবাদের ঢেউ এখন সজোরে আছড়ে পড়ছে ভারতের অন্যান্য রাজ্যেও। মঙ্গলবার সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা ভারতে। কেবল মহারাষ্ট্রেই 8,000-এর বেশি সরকারি চিকিৎসক বিক্ষোভে যোগ দিয়েছেন। সেখানকার হাসপাতালগুলোতে জরুরি বাদে সব ধরনের সেবা বন্ধ রয়েছে। মুম্বাইয়ের জে হাসপাতাল, সিওন হাসপাতাল, নায়ের হাসপাতাল এবং কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতাল সহ বেশ কয়েকটি হাসপাতাল বিক্ষোভের ডাক দিয়েছে। প্রতিবাদ চলছে ভারতের উত্তরপ্রদেশের লখনৌতেও। সেখানকার কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে তালা দিয়ে দেয় বিক্ষোভরত চিকিৎসকরা। এরই মধ্যে আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থী এবং চিকিৎসকদের চাপে অভিযুক্ত কলেজ প্রিন্সিপাল নিজের পদ ও সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। কিন্তু এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে কলকাতা সহ সারা ভারতে প্রতিবাদ অব্যাহত রয়েছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ভারতের স্বাস্থ্যমন্ত্রী নাড্ডার কাছে চিঠি পাঠিয়ে ডাক্তারদের বিরুদ্ধে সহিংসতা ও হামলা ঠেকানোর জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের দাবি করেছে। এছাড়াও সংগঠনটি সব হাসপাতালকে নিরাপদ জোন হিসেবে ঘোষণা দেওয়ার দাবি করেছে। একই সঙ্গে বিক্ষোভরত চিকিৎসকদের ওপর যেন কোনো ধরনের দমনপীড়ন চালানো না হয় এবং এই অপরাধের বিচার যেন দ্রুত পদক্ষেপে নেওয়া হয় সে দাবিও জানায় সংগঠনটি। মিট ফজলে রাব্বি, বাংলা ভিশন। নতুন মেয়াদে আর দলীয় প্রধানের দায়িত্ব নিচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। আগামী মাসে শেষ হচ্ছে জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ। তবে রাজনৈতিক কেলেঙ্কারি, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ নানা সমস্যার কারণে সময়ের আগেই দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দিলেন তিনি। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন পদক্ষেপ নিলেও ব্যাপক হারে কমেছে কিশিদার জনপ্রিয়তা। তাই আসন্ন নির্বাচনে দলকে এগিয়ে নিতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ধারণা করা হচ্ছে সে কারণেই দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। হাফিজুল ইসলামের আরেকটি ডেস্ক রিপোর্ট। স্বেচ্ছায় দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। দ্রব্যমূল্য বৃদ্ধি, মাত্রাতিরিক্ত সুদহার ও রাজনৈতিক কেলেঙ্কারি সহ বিভিন্ন অভিযোগে তলানিতে গিয়ে ঠেকেছে কিশিদার জনসমর্থন। এমন পরিস্থিতিতে 14 আগস্ট টোকিওতে এক সংবাদ সম্মেলনে আগামী সেপ্টেম্বরে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির এই নেতা। লিবারেল ডেমোক্রেটিক পার্টি কল্যাণের জন্য পরিবর্তন হবে, সেটা দেখানোর প্রথম পদক্ষেপ হচ্ছে আমার পদ থেকে সরে দাঁড়ানো। দলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব না। যিনি নতুন নেতা হবেন আমি তাকে সহকর্মী হিসেবে সমর্থন দিয়ে যাব। সেপ্টেম্বরে মেয়াদ শেষ হলেও এর আগেই এমন ঘোষণায় বিস্মিত কিশিদার দল এলডিপি। কিশিদা জানান, পার্টি প্রেসিডেন্ট হওয়ার রেসে থাকছেন না তিনি। 2021 সালের অক্টোবরে জাপানের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন কিশিদা। জাপানি সংবাদ মাধ্যম জিজি প্রেসের চালানো এক জনমত জরিপে দেখা যায় 15.5% এসে ঠেকেছে ফুমিও কিশিদার জনসমর্থন। অনেকের ধারণা একরকম বাধ্য হয়েই ছাড়ছেন দলীয় প্রধানের পদ। ব্যক্তিগতভাবে আমি চাই কিশিদা আরও কিছুদিন দায়িত্বে থাকুন। জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে সম্ভবত তিনি বেশ চাপে ছিলেন। তার চারপাশের পরিস্থিতি দেখে আমার মনে হয় তার সামনে পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় নেই। 1955 সাল থেকে প্রায় ধারাবাহিকভাবে জাপানের ক্ষমতায় রয়েছে ক্ষমতাসীন দল এলডিপি। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির নেতাই হবেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। তবে কিশিদার উত্তরসূরি হিসাবে ক্ষমতায় যিনি আসবেন, ভূরাজনৈতিক জটিলতার পাশাপাশি তাকে মোকাবেলা করতে হবে অভ্যন্তরীণ নানা প্রতিকূলতা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আন্তর্জাতিক আইন অনুসারে যে কোনো ধরনের হামলার বদলা নেয়ার অধিকার ইরানের রয়েছে বলে হুঁশিয়ার করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তেহরানে ইসরায়েলি হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নিতে ইরান অটল অবস্থানে রয়েছে বলে সতর্ক করে দেন তিনি। এদিকে যে কোনো হামলা মোকাবেলা ও প্রতিরোধে ইসরায়েল প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে নেতানিয়াহু সরকার। এরই মধ্যে ইসরায়েলের কাছে যুদ্ধবিমান সহ ২,০০০ কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বন্ধু যুক্তরাষ্ট্র। হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্ট। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া হত্যার বদলা নেয়া সহ আত্মরক্ষা এবং যে কোনো ধরনের হামলার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার অধিকার ইরানের আছে। এ ব্যাপারে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পেজেশকিয়ান বলেন, তেহরানে গুপ্ত হামলা চালিয়ে ইসরায়েল যেভাবে ইসমাইল হানিয়াকে হত্যা করেছে তা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। এ ধরনের আগ্রাসনের পাল্টা পদক্ষেপ নেয়ার অধিকার সংরক্ষণ করে ইরান। তবে একই সাথে যাতে যুদ্ধ ছড়িয়ে না পড়ে এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষিত হয়, ইরান সে ব্যাপারেও সচেতন বলে জানান পেজেশকিয়ান। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে একই অবস্থান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানিও। এদিকে এক বিবৃতিতে ইরান হিজবুল্লাহ ও মধ্যপ্রাচ্য জুড়ে তাদের মিত্র গোষ্ঠীগুলোর হামলা প্রতিহত করতে এবং পাল্টা হামলা চালাতে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে আইডিএফ। এ ব্যাপারে এরই মাঝে সব ধরনের পরিকল্পনার অনুমোদন দেয়া হয়েছে। আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে ইরান ও হিজবুল্লাহর কর্মকাণ্ডের ওপর নজরদারি চলছে। সম্ভাব্য হুমকি মোকাবেলায় লেবাননের আকাশসীমায় ইসরায়েলি বিমান বাহিনী টহল জোরদার করেছে বলেও জানান তিনি। এরই মাঝে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বি জানিয়েছেন, চলতি সপ্তাহের কোনো এক সময় ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান ও তার মিত্ররা। তবে সেই হামলার ধরন বা তা কোন মাত্রার হবে সেটি অস্পষ্ট। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো সতর্ক আছে বলে জানিয়েছেন কার্বি। হিজল জুবায়ের, বাংলা ভিশন। ইউক্রেনে রাশিয়ার হামলার দায়ে দেশটির লেনদেনের উপর ডলার ও ইউরোর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, কিন্তু এরপরও আটকানো যায়নি রাশিয়াকে। রয়টার্সের এক প্রতিবেদন বলছে, রাশিয়ায় লেনদেনের ক্ষেত্রে ডলার ও ইউরো নিষিদ্ধ হওয়ার পরও 2.3 বিলিয়ন ডলার এসেছে রাশিয়ায়। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এসব নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে আগে থেকেই পদক্ষেপ নিয়েছিল রাশিয়া। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কোনোভাবেই যেন দমিয়ে রাখা যাচ্ছে না রাশিয়ার একরোখা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কোণঠাসা করার জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিশেষ কোনো প্রভাবই ফেলতে পারছে না। ইউক্রেনে রাশিয়ার হামলার দায়ে দেশটির লেনদেনের ওপর আরোপিত ডলার ও ইউরোর নিষেধাজ্ঞা থাকার পরও 2.3 বিলিয়ন ডলার রাশিয়ায় পৌঁছেছে। 2022 সালের মার্চ মাসে রাশিয়ার লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় লেনদেনের ক্ষেত্রে ডলার ও ইউরো নিষিদ্ধ হওয়ার পরও 2.3 বিলিয়ন ডলার দেশটিতে এসেছে। রয়টার্স 2022 সালের মার্চ থেকে 2023 সালের ডিসেম্বর মাস পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের যাচাই বাছাই করে প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ থেকে ডলার রাশিয়ায় এসেছে। কেননা রাশিয়ার সাথে তারা বাণিজ্য করতে পারবে কি পারবে না এই বিষয়ে ওই দেশগুলোর উপর কোনো নিষেধাজ্ঞা আরোপিত হয়নি। নিজেদের অর্থনীতিকে রক্ষা করতে আগে থেকেই সজাগ ছিল রাশিয়া। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে সাথে সাথেই পদক্ষেপ নিয়েছিল রাশিয়া। নিষেধাজ্ঞা জারির পরপরই এক বিবৃতির মাধ্যমে মার্কিন ডলার ও ইউরো ভিত্তিক সম্পদের লেনদেন ও নিষ্পত্তি স্থগিত করেছিল দেশটির কেন্দ্রীয় ব্যাংক। তবে এত সহজেই ছাড় দিতে মোটেও রাজি নয় যুক্তরাষ্ট্র। রাশিয়া যাতে নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে না পারে সেজন্য 2023 সাল থেকেই তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশের কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে যুক্তরাষ্ট্র। তবে স্বল্প মাত্রায় আমদানি, দেশীয় সঞ্চয় ও বিশেষ করে বিদেশ ভ্রমণের জন্য এখনও রুশ ব্যক্তিদের কাছে ডলার একটি নির্ভরযোগ্য মুদ্রা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। একই সাথে উল্কাবৃষ্টি ও বহুবর্ণিল অরোরার দেখা মিলেছে চীনের উত্তর পূর্বাঞ্চলের প্রদেশ হেইলংজিয়াংয়ে। রবিবার সন্ধ্যা থেকে সোমবার রাত পর্যন্ত অরোরার অপার্থিব আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে মোহে শহরের আকাশ।
প্রকৃতির অপরূপ এই সৌন্দর্য দেখতে অন্যান্য প্রদেশ থেকেও ছুটে যান অনেকে। জীবদ্দশায় এমন বিরল অভিজ্ঞতার সাক্ষী হতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছেন দর্শনার্থীরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভূচম্বকীয় ঝড়ের প্রভাবে একই সাথে বিরল উল্কাবৃষ্টি ও অরোরার সাক্ষী হয়ে রইল চায়নার সর্ব উত্তরের হেইলংজিয়াং প্রদেশ। রবিবার সন্ধ্যা থেকে প্রদেশের মোহে শহরের আকাশে চলতে থাকে অরোরা বা মেরুপ্রভার বহুবর্ণিল আলোর খেলা। সবুজ, লাল, বেগুনি আলোয় পুরো আকাশ যেন হয়ে ওঠে শিল্পীর তুলিতে আঁকা ক্যানভাস। সোমবার রাতে আরও এক অভাবনীয় মাত্রা যোগ হয় এর সাথে। আলোর ঝলকানির মাঝেই শুরু হয় চোখ ধাঁধানো উল্কাবৃষ্টি। সব মিলিয়ে এক অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্যের দেখা মেলে এখানে। বিরল এই দৃশ্যের সাক্ষী হতে অন্যান্য অঞ্চল থেকেও মানুষজন এসে ভিড় জমায় মোহে শহরে। জীবনে খুব কম মানুষেরই এমন কিছু দেখার সৌভাগ্য হয়। অরোরার নিচের অংশ ছিল সবুজ, উপরের দিকে ক্রমশ পিঙ্ক, পার্পল আর লাল। এত সুন্দর যে দম বন্ধ হবার দশা। আমি খুবই খুবই সৌভাগ্যবান। একই সাথে অরোরা আর উল্কাবৃষ্টি দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়েন দর্শনার্থীরা। অরোরার উল্কাবৃষ্টি আলাদা আলাদা করেই তো দারুণ সুন্দর। সেখানে একই সাথে দুটো দেখতে পারা, এটা সত্যি খুব বিরল। আমি তো উত্তেজনায় লাফাচ্ছি। অরোরা মূলত দুই ধরনের। উত্তর মেরু সংলগ্ন অঞ্চলগুলোতে একে বলা হয় অরোরা বোরিয়ালিস। সৌর ঝড়ের কারণে বায়ুমণ্ডলের দিকে ধেয়ে আসা সৌরকণা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে বাধা পায়। সে সময় বায়ুর অণুর সঙ্গে সৌরকণার সংঘর্ষে সৃষ্টি হয় অরোরার। হিজল জোবায়ের, বাংলা ভিশন। শস্য উৎপাদন বৃদ্ধিতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করেছে চীন। চীনের হেইলংজিয়াং প্রদেশ পরিদর্শনে স্থানীয় কৃষি বিশেষজ্ঞ এবং প্রযুক্তিবিদদের মাঠে নামিয়েছে দেশটি। ভুট্টা চাষ গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক কিয়াও জিয়াংফাং বলেন, এরই মধ্যে দেশটিতে ড্রোনের সাহায্যে বিশাল কৃষি এলাকায় কীটনাশক স্প্রে করার প্রস্তুতি নেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আসন্ন শরৎ মৌসুমের প্রধান দুটো ফসল ধান ও ভুট্টার উৎপাদন বৃদ্ধিতে নানা ব্যবস্থা গ্রহণ করেছে চীন। ইতোমধ্যে চীনের হেইলংজিয়াং প্রদেশের ৮,৮০০টিরও বেশি অঞ্চল পরিদর্শনে স্থানীয় কৃষি বিশেষজ্ঞ এবং প্রযুক্তিবিদদের মাঠে নামিয়েছে দেশটি। সুইহুয়া শহরের হুংগুয়াং ফার্মের কৃষি উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক গাও জিয়াংছং বলেন, এবছর তারা ২৪০ হেক্টর জমিতে ভুট্টা রোপণ করেছেন। ধারণা করা হচ্ছে প্রতি হেক্টর জমিতে প্রায় ২২.৫ টন ফলন হবে। ওদিকে লিয়াওনিং প্রদেশের কিছু অঞ্চলে বৃষ্টিপাতের প্রভাব বিশ্লেষণ করে কৃষকদের রোগ ও কীটপতঙ্গ প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং প্রযুক্তিগত দিক নির্দেশনা দিতেও কাজ করছে বিশেষজ্ঞরা। চীনের হেনান প্রদেশে ৫.৭ মিলিয়ন হেক্টরেরও বেশি জমিতে এবার শরৎ মৌসুমের শস্য রোপণ করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ইতোমধ্যেই সেখানে কীটনাশক ব্যবহার ও যাবতীয় দিক নির্দেশনা দিতে বেশ কয়েকটি বিশেষজ্ঞ দল মাঠে রয়েছে। চীনে এবছর ভুট্টার ফলন বৃদ্ধিতে গ্রেইন ক্রপ ইনস্টিটিউট অব হেনান একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সেসের অধীনে তথ্য প্রযুক্তির প্রয়োগে তথা ড্রোনের সাহায্যে বিশাল কৃষি এলাকায় কীটনাশক স্প্রে করা হবে বলে জানান ভুট্টা চাষ গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক কিয়াও জিয়াংফাং। এদিকে চীনের জিয়াংশু প্রদেশের হুয়াইয়ান শহরেও প্রায় ৩,২০,০০০ হেক্টর কৃষি জমির ফলন বাড়াতে ড্রোন ব্যবহারে উদ্বুদ্ধ করছে স্থানীয় কৃষি বিজ্ঞান ইনস্টিটিউটগুলো। ইফাত জাহান, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।